মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা যা বললেন বাবা আজিজুর। এ মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে বলছেন মির্জা ফখরুল। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতার। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার। এবং সর্বশেষ জানাবো গুড়ায় ডাকাতির পর এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা যা বললেন বাবা আজিজুর। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ মাহফুজ আলমকে। গত 26শে ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর 28শে আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট করে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়নি। গতকাল ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মাল্টিমিডিয়াকে সাক্ষাৎকার দেন মাহফুজের বাবা। সাক্ষাৎকার নিয়েছেন মাল্টিমিডিয়ার ডেস্কের রিপোর্টার মোহাম্মদ আশরাফুল। আজিজুর রহমান মাল্টিমিডিয়ার সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি 90 সাল থেকে রাজনীতি করছি। 1991 এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত 15 বছর 6 মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মাহফুজের বাবা বলেন, আমি মূলত ব্যবসায়ী। গত বছরের 20 জুলাই আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম। ব্যবসায়িকভাবে আমার অনেক ক্ষতি হয়েছে। রাজনীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা। উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন এমন কথা শোনা যাচ্ছে। আপনার দল থেকে তিনি নির্বাচন করবেন কিনা, এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কি করব, সেটা একটি জটিল কথা। এই মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে বলছেন মির্জা ফখরুল। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। এই দেশের মাটিতে তার বিচার হতেই হবে, এমনকি সর্বোচ্চ শাস্তি হতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচারী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারবো ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি। মির্জা ফখরুল বলেন, বিএনপির 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম খুনের শিকার স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে। আন্দোলনে নামা অনেকে গুম হয়ে গেল। এক পরিবারের 7 জন পর্যন্ত গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরো ছোট অবস্থায় দেখেছিলাম। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতার। অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। দুপুরে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম বলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর উদ্যোগে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক জাহিদ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আর বিলম্ব নয়। ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যে রিকোয়েস্ট করেছেন, আমরা চাই অনতিবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক। নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নানা ধরনের বক্তব্যের সমালোচনা করে ডক্টর জাহিদ হোসেন বলেন, আপনারা বলেন পিআর না হলে নির্বাচনে যাব না। আপনি যে এই কথাটি বলেন, এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্র জড়িয়ে আছে তাদের। তারা দেশে এবং দেশের বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। আপনারা যারা বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেটি কি বিবেচনা করেছেন? তিনি বলেন, আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এদেশে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এর জন্য কি আপনারা 2024 সালে 36 জুলাই করেছিলেন?
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার। গণমাধ্যমকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন 2009 এর আওতায় গুরুতর লঙ্ঘন। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ। এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেকের স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন, কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত গণমাধ্যমের সতর্ক করে দিয়েছে। বিবৃতিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের মতো এই ধরনের প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এবং সহিংসতা উস্কে দিতে পারে। বিবৃতিতে উল্লেখ করা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে হত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যারা এই দলের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার, জবাবদিহি এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করতে কাজ করছে। বাংলাদেশের জনগণ এখন সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে সরকার সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সরকার। সরকারের মতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এই বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। বগুড়ায় ডাকাতির পর বৃদ্ধাকে হত্যার অভিযোগ। বগুড়ায় গাবতলীতে দুর্বৃত্তরা ভাড়া নেওয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতির পর রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ 10 লাখ টাকা ও 5 ভরি সোনার গহনা নিয়ে গেছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন। গাবতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি সিরাজুল হক জানান, পরিবারের সদস্যরা ডাকাতির অভিযোগ করছেন, তবে প্রাথমিক তদন্তে নিহত বৃদ্ধাকে হত্যার কোনো প্রমাণ মেলেনি। স্বজনরা অভিযোগ করেন, রাজিয়া বেগম উপজেলার দুর্গাহাট ইউনিয়নের নিজ দুর্গাহাট পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী ছেলে রঞ্জু প্রামাণিক ঢাকায় চাকরি করেন। বৃদ্ধা রাজিয়া বেগম 8 বছরের নাতি কাফিকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। রাতে বৃষ্টির সময় বাড়ি ভাড়া নেওয়ার নামে 5 থেকে 7 জনের একদল দুর্বৃত্ত রাজিয়া বেগমের বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে তারা রাজিয়া বেগম ও তার নাতি কাফির হাত পা বেঁধে ফেলে। তারা ঘরের আসবাবপত্র তছনছ ভেঙে নাতনির বিয়ের জন্য রাখা নগদ প্রায় 10 লাখ টাকা ও 5 ভরি সোনার গহনা লুট করে। এ সময় রাজিয়া বেগম চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।